সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাদ আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে আরও একটি সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে, যেটা এসেছিল কুমিল্লা বোর্ড 2025 সালে। তো এখানে আমরা প্রথমে উদ্দীপকটা লক্ষ্য করতে পারছি যে বলা হয়েছে এবিসিডি চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু বলে দিছে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু এবং ডি বিন্দু। সৌজন্য সাপেক্ষে আমরা উদ্দীপকটা পড়ে ফেললাম। এখন সরাসরি চলে যাব আমরা আমাদের ক নম্বর কোশ্চেনটাতে। তো ক নম্বর কোশ্চেনে যেটা বলছে যে বিডি রেখার সমীকরণ নির্ণয় করো। তার মানে এমন একটা সরলরেখার সমীকরণ তোমাকে নির্ণয় করতে হবে যেটা বি বিন্দু এবং ডি বিন্দু দিয়ে যায়। ওকে, তাহলে সেক্ষেত্রে আমি একটু চিন্তা করতে পারি। ধরো একটা সরলরেখা আছে, এই ধরো আমার এই সরলরেখাটা, এটা হচ্ছে বি বিন্দু দিয়ে যাচ্ছে এবং ডি বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে যে দেখো তোমার হচ্ছে বি বিন্দুটা বলা হয়েছে -8,7, ঠিক আছে। এক্স এর মান হচ্ছে এখানে 8 আর -8 আর ওয়াই র মান হচ্ছে কত বলো তো 7। ওকে, ঠিক একই রকমভাবে তোমার হচ্ছে এখানে যদি আমি ডিটা লিখতে চাই তাহলে ডিটা কত হবে বলো তো, এই যে 5, -6। তাহলে সেক্ষেত্রে দুইটা বিন্দু যদি আমরা জানি, একটা সরলরেখা যদি দুইটা বিন্দু জানি, তো সেক্ষেত্রে এটার সমীকরণ বের করার সূত্র কিন্তু এটাও আমরা জানি। মোটামুটি সূত্রটা হচ্ছে কি বলতো, যে তোমার হচ্ছে x - x1 - x2 y - y1 - y2। এখানে দেখো এই যে এইগুলা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2, কিন্তু এই যে তোমার হচ্ছে চলক যে x আর y, এটা কিন্তু x y আকারেই থাকে। আবার অনেকেই y-টাকে আগে লেখে, মানে y এর মানগুলোটাকে আগে লেখে আর x এর মানটাকে পরে, তো এটা করলেও হবে। কিন্তু আমি তোমাদের যেটা বলতে চাচ্ছি ভাই, যে তোমরা আসলে এইভাবে না, যদি তোমরা চাও যে না ভাই আমরা হচ্ছে আলাদা কোনো সূত্র মনে রাখতে চাচ্ছি না, আমরা একটা সূত্র দিয়ে আসলে শিখতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে এই সূত্রটা আমাদের কোনোভাবেও মনে রাখার দরকার নাই। আমরা দেখো একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি বলতো, এই যে দেখো সেটা তোমরাও জানো যে y - y1 = m × x - x1। যে ভাইয়া এই সূত্রটা তো আমি জানি, কিন্তু এই সূত্রটা তো একটা বিন্দু আর যদি একটা ঢাল দেওয়া থাকে, একটা বিন্দু আর একটা ঢাল যদি দেওয়া থাকে, কিন্তু আমাকে তো এখানে ঢাল বলে দেওয়া নাই। হ্যাঁ আমি জানি এখানে বলে দেওয়া নাই, কিন্তু তোমরা যদি চাও তাহলে ইজিলি কিন্তু এখান থেকে ঢালটা বের করে নিতে পারো। কীভাবে ঢাল বের করে নিতে পারো, এই যে দেখো তোমার হচ্ছে ঢালকে আমরা জানি m দ্বারা প্রকাশ করা হয়। ঢাল বের করার ফর্মুলা কি, y2 - y1 = x2 - x1। এটা কিন্তু আলাদা করে মনে রাখার কোনো দরকার নেই, ঢালের সূত্র আমাদের নর্মালি দরকারি, ঢালের সূত্র কিন্তু আমাদের মনে রাখতেই হয়, ঠিক আছে। শুধুমাত্র এই সূত্রটার জন্যই যে ঢালের সূত্র মনে রাখতেছি ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। তো এখন সেটা হচ্ছে কি, আমি এখানে একটু ছোট্ট করে উপরে x1 y1 দিয়ে দিলাম, তারপর হচ্ছে এটাকে x2 y2। তোমরাও চাইলে হচ্ছে দেখো এই বিন্দুগুলোর উপরে পেন্সিল দিয়ে হোক বা কলম দিয়ে ছোট্ট করে একটু লিখে দিও, তাহলে সেক্ষেত্রে তোমার মান বসানোটা ইজি হবে। এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে y2 হচ্ছে কত বলতো, এই যে -6। ওকে, আর হচ্ছে আমার y1 কত বলতো, এই যে তোমার হচ্ছে 7, তাহলে কি হবে বলতো -7। এরপরে তোমার হচ্ছে আবার দেওয়া আছে হচ্ছে তোমার কি x2 - x1, তাহলে হচ্ছে 5। ওকে, 5 দিব, এরপরে মাইনাস, সূত্রের মাইনাস, কিন্তু এখানে স্থানাঙ্ক মাইনাস, তো সূত্রের মাইনাস আছে বলে স্থানাঙ্কের মাইনাস দিব না, ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। অবশ্যই এখানে ব্র্যাকেট দিয়ে আবার হচ্ছে কি বলতো স্থানাঙ্কের মাইনাস দিব। তাহলে সেক্ষেত্রে এখানে আমার মনে হয় ক্যালকুলেশনটা অলমোস্ট দেয়ার। তাহলে সেক্ষেত্রে এটা কত আসবে একটু দেখি, তোমার হচ্ছে এখানে হবে হচ্ছে -13, ঠিক আছে। 7 6 হচ্ছে তোমার 13 হচ্ছে, আর এখানে হবে হচ্ছে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 8 5 13, ঠিক আছে। তাহলে 13 এটা কাটাকাটি গেলে কত হবে বলতো, -1, ঠিক আছে। আমাদের ঢালের মান আসলো -1। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা যদি বিন্দুটা বসাই দিই তাহলে কিন্তু কাজ শেষ। ওকে, জাস্ট ঢালের মান তো -1, আর x1 y1 হচ্ছে কি বলতো, যে কোনো একটা বিন্দু, হ্যাঁ যে কোনো একটা বিন্দু, দেখছো। তাহলে সেক্ষেত্রে আমার যে আলাদা করে সূত্র জানা লাগতেছে না, আমি কিন্তু সেটা এখানে দেখাই দিলাম তোমাদের। তাহলে দেখো আমার হচ্ছে ক্যালকুলেশনটা কি আসবে, দেখো আমরা হচ্ছে ঢালটা বের করে নিলাম, এই যে তোমার হচ্ছে -1 আসলো। এরপরে হচ্ছে কি বলতো, এই যে তোমার y - y1 = m × x - x1। এখানে আমরা হচ্ছে বিন্দুটা নিয়ে এসেছি হচ্ছে তোমার, দেখো এই যে 7 আর হচ্ছে -8টা, ঠিক আছে। 7 আর -8, এই যে তোমার হচ্ছে বি বিন্দুটা, তাই তো। এই যে তোমার হচ্ছে -8 আর হচ্ছে 7, যে বি বিন্দুটা। আর তুমি চাইলে ডি বিন্দুটা নিতে পারতো, ঠিক আছে, ডি বিন্দুটাও কিন্তু তুমি নিতে পারবে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি ডি বিন্দু নিয়ে করো, এটা তোমার হচ্ছে বাসার একটা টাস্ক থাকলো যে তোমরা দেখো ডি বিন্দু নিয়ে করবে, তাও দেখবা যে তোমার এই যে সমীকরণটা একই আসতেছে, ঠিক আছে। সমীকরণটা কিন্তু একই আসবে, কোনো ভিন্ন সমীকরণ আসার কিন্তু সম্ভাবনা একেবারেই নেই, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে এটাকে একটু দেখো, আমরা এই পর্যন্তই আসলে ক্যালকুলেশন শেষ না, আমাদের কিন্তু ক্যালকুলেশন ওয়াইজ আরেকটু হচ্ছে যাওয়া লাগবে। সেটা হচ্ছে একটু দেখবো এখানে, এই যে দেখো তোমার হচ্ছে লাস্টে কিন্তু এই যে তোমার x + y + 1 = 0, ঠিক আছে। এটাকে তোমরা হচ্ছে এই যে দেখো কীভাবে আনবে সেটাও আমি একটু বলে দিই। ধরো
তোমার এক্সটাকে কখনোই ঋণাত্মক রাখা যাবে না, রাখলে আসলে কি ভুল হবে না, ভুল টুল কিছু হবে না, বাট ব্যাপারটা কিন্তু ভালো লাগবে না, ঠিক আছে, ব্যাপারটা একটু ভালো দেখাবে না। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এটাকে কী করবো বলো তো, তোমার হচ্ছে দেখো -x যদি এই পাশে চলে আসে তাহলে কি y-7 এগুলো চলে আসলো, তাহলে হচ্ছে +x +8টাকে আগে নিয়ে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে এই পাশে আসলে +x = 0 হয়ে যাবে। এরপরে দেখো তোমার এটাকে একটু সাজিয়ে দেখো, তাহলে এই কাজ শেষ। সাজিয়ে দেখো, দেখো এক্সটাকে আগে দাও, +y আগে কিছু নাই সেজন্য প্লাস ওয়াইটাকে পরে, তারপর দেখো তোমার হচ্ছে -7 আর হচ্ছে 8 গেলে কত থাকে বলো তো, +1 = 0। আমরা জানি যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগের চিহ্নটা বসে। তো ঠিক আছে, এটাই কিন্তু আমার হবে উত্তর। দেখো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেছি এভাবে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন সরাসরি চলে যাব আমরা খ নাম্বার কোশ্চেনটাতে। তো খ নাম্বার কোশ্চেন আমাদের যেটা বলা হয়েছে একটু দেখি এখানে, এই যে দেখো বলছে একটা বিন্দু আছে, ওকে তুমি দেখতে পাচ্ছ, হ্যাঁ একটা বিন্দু আছে তোমার হচ্ছে x, y, একটা বিন্দু হচ্ছে x, y, এই দেখো x, y বিন্দু, এই x, y বিন্দু থেকে তোমার হচ্ছে a বিন্দু এবং b বিন্দুর দূরত্ব সমান, সমদূরবর্তী, মানে দূরত্ব সমান, ঠিক আছে, যে এত বিন্দু থেকে a এবং b বিন্দু সমদূরবর্তী, ঠিক আছে, তার মানে হচ্ছে কি আমাদের এই দেখো ই বিন্দু থেকে প্রথমে a বিন্দু দূরত্ব বের করতে হবে, সেটা আমি ধরে নিচ্ছি হচ্ছে ধরো AE = কি হবে বলো তো, এই যে তোমার হচ্ছে b বিন্দু আর ই বিন্দুর দূরত্ব কি হবে বলো তো, তোমার আমি ধরে নিলাম BE। আচ্ছা এখানে EA আর হচ্ছে এই ব্যাপারটা কিন্তু একই, কেন একই, ধরো এটা a বিন্দু এটা ই বিন্দু, ঠিক আছে, আমার এই এতটুকু দূরত্ব যদি 5 মিটার হয়, ঠিক আছে, এই বিন্দু থেকে আমি ধরো তোমার হচ্ছে কোথায় যাব, ই এর জায়গায়, ঠিক আছে, তাহলে এ থেকে ই এর দিকে যেতে আমার যদি 5 মিটার অতিক্রম করে আসা লাগে, তাহলে ই থেকে এতে আসতেও কি বলতো 5 মিটার অতিক্রম করেই কিন্তু আসা লাগবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেই বিন্দুই ধরে না কেন দূরত্ব কিন্তু আমাদের একই, ঠিক আছে, ডিফারেন্ট হবে না। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে যখন আমাদের দুইটা বিন্দু দেওয়া থাকবে, তখন আমার ওই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে, প্রথমে একটা পুরোটার উপর একটা √ দিব, দেওয়ার পরে কি হবে বলতো, প্রথমে x এর পার্থক্যটা মানে x2 - x1 হোল স্কোয়ার, মানে x এর পার্থক্য, x মানে যে x অক্ষে, দেখো তোমার হচ্ছে এইতে যেমন এটা, আচ্ছা এটা আমি বসায় দেখাবো, কোনো সমস্যা নেই, ধরো হচ্ছে এটা আবার হচ্ছে কি y এর পার্থক্যটা y2 - y1, আর যেটা বলবেন সেটা যদি একটু বোঝাই বলি, এই যে দেখো একটু যদি বুঝাই বলা যায় তাহলে সেক্ষেত্রে আরেকটু বেটার হয়। সেক্ষেত্রে এই যে দেখো আমার হচ্ছে মানগুলো বসাবো, তাহলে এই বিন্দুর মান কত দেওয়া আছে, ওই দেখো 3,5, ঠিক আছে 3,5, তার মানে ওর এই যে x অক্ষ, এই যে এই মানটা হচ্ছে 3, আর y অক্ষের মান হচ্ছে কত বলো তো 5, x অক্ষের মান হচ্ছে 3, y অক্ষের মান কত হবে বলো তো 5 হবে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে তুমি যেটাকে x2 - x1 ধরো না কেন তোমার হচ্ছে মানটা কিন্তু একই আসবে। তুমি চাইলে এটাকে x1 y1, এটাকে এই যে ইটাকে x2 y2 ধরতে পারো, আবার এটাকে x1 y1, এটাকে x2 y2 ধরতে পারো, যেটাই ধরো না কেন, যেভাবেই ধরো না কেন x এর পার্থক্যটা একই আসবে, ভিন্ন আসবে না, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি, এই যে দেখো তোমার হচ্ছে সূত্র যদি, এই যে দেখো তোমার হচ্ছে এটাকে আমার যেহেতু x1 y1 আমার হচ্ছে ধরা লাগছে, কারণ এটা হচ্ছে একটু বেটার, তোমার হচ্ছে কি বলবো, কোনো কিছু বেটার আদৌ না, তেমন একটা বেটারও কিছু না, দেখতে ভালো লাগে, এক্সটা আগে থাকলে x - 3 চোখের একটু শান্তি আর কি, দ্যাটস ইট, তাছাড়া কিন্তু আর কিছুই না। কারণ আমি যদি এটাকে, এই যে দেখো আমি যদি 3 - xও করতাম তাও কিন্তু মানটা একই আসে, এই যে দেখো বিশ্বাস হয় না, এই দেখো 3 - x হোল স্কোয়ার প্লাস ধরো হচ্ছে y - 5 হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে দেখো এটাকে আমি একটু এলাবোরেট করলে দেখো এখানে হচ্ছে এই x - 3 স্কোয়ারের জন্য, x - 3 স্কোয়ারের জন্য আমি কি পেয়েছি বলতো, এই যে দেখো এই যে এই লাইনটা কিন্তু পেয়েছি, দেখো এই লাইনটা, হ্যাঁ একটু দেখো এই যে এই লাইনটা কিন্তু পাওয়া গেছে। তো দেখি আমাদের এটার ক্ষেত্রে কি একই লাইন আসে কিনা, 3 - x স্কোয়ার, এই দেখো তোমার হচ্ছে 3 স্কোয়ার, কারণ a - b অবশ্যই a - b হোল স্কোয়ার ফর্মুলা পড়বে, তাছাড়া তো আর কোনো উপায় নাই। কেন উপায় নাই, কারণ হচ্ছে কি বলতো, এটা কিন্তু এমন হবে না কখনোই যে স্কোয়ারটা দুইটার মাথার উপরেই চলে আসবে, এটা কিন্তু অবশ্যই কী হবে বলতো a - b হোল স্কোয়ার না হয় a + b হোল স্কোয়ার, এরকম একটা ফর্মুলা পড়বে। তাহলে সেক্ষেত্রে a স্কোয়ার - 2, তারপরে হচ্ছে কি বলতো a মানে কি 3, তারপরে b মানে কি বলতো x, প্লাস তোমার হচ্ছে b স্কোয়ার মানে x স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে এটা কত আসলে বলতো 9, তারপর কত -6x প্লাস x স্কোয়ার, দেখো এইটাই কিন্তু, দেখো x স্কোয়ার - 6x প্লাস 9 একই।
যারা যেভাবে করো না কেন ভাইয়া উত্তর একই আসবে, কোনো ভিন্ন আসার আসলে তেমন একটা সুযোগ নাই। তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে হচ্ছে দূরত্বটা বের করে ফেলবো। বের করার পরে আমরা জানি যে এটার এই পর্যায়ের সাথে ক্যালকুলেশন করাটা একটু টাফ, তাহলে সেক্ষেত্রে এটাকে এইভাবে রেখে দিব। এখন আমাদের বলেই দিচ্ছে সমদূরবর্তী, তার মানে কি দূরত্ব সমান, তাহলে এই আর বিই দূরত্বটা সমান, তাহলে সেই হিসাবে আমরা হচ্ছে দূরত্ব সমান লিখে ফেললাম। এই দেখো লিখে ফেলছি। লিখে ফেলার পরে যতক্ষণ পর্যন্ত এই রুটটা উপরে মাথার উপরে আসে দেখতে একটু মানে ক্যালকুলেশন তো করা যাচ্ছে না, ব্যাপারটা অতটা মজা লাগতেছে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, যে দুই পাশে বর্গ করে দিতে পারি। দেখো বর্গ, পুরোটার উপর রুট তো বর্গ করে দিতে পারি। বর্গ করলে স্কোয়ার আর রুটে দেখো কাটা চলে যাচ্ছে, কাটা চলে যাচ্ছে। ওকে, তারপরে দেখো এখানে ছোট্ট যে ক্যালকুলেশনটা দেখো এক্স প্লাস এইট হোল স্কোয়ার, তার মানে সূত্র কি বলতো, এক্স স্কোয়ার প্লাস তারপর কি 2a মানে কি এক্স, বি মানে কি বলতো 8 প্লাস বি স্কোয়ার মানে 8 স্কোয়ার বলে দেখো যে এই লাইনটা আসে, এই লাইনটা আবার আবার আমার সাথে আবার এই দেখো ওয়াই মাইনাস 7 a মাইনাস বি হোল স্কোয়ার, তাই তো, তাহলে এ স্কোয়ার মানে কি ওয়াই স্কোয়ার মাইনাস 2a মানে কি ওয়াই, তারপরে বি মানে কি এই যে 7 বি মানে 7, ঠিক আছে, তারপরে বি স্কোয়ার মানে 7 স্কোয়ার, ঠিক আছে 7 স্কোয়ার। তাহলে দেখো যে এই মানটা আসে, দেখো 7 দুগুণে 14 মাইনাস 14y। ওকে, আর হচ্ছে 7 কি স্কোয়ার করলে কত হয় বলো তো 49, 7 7 49, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমাদের। এরপর আমরা কী করবো, কিছু অংশ দেখো কাটাকাটি চলে যায় এই পাশ থেকেই, দেখো এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার, কারণ এক্স স্কোয়ার যদি এই পাশে আসে দেখো মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে, তো এটা বাদ, এটা বাদ, ঠিক আছে। দেখো এগুলো আগে থেকে বাদ চলে গেছে। এরপর আমরা জাস্ট কী করছি, ধরো এখানে আমাদের আছে যে 16xটা হচ্ছে আছে, আর এই দেখো মাইনাস 6x এই পাশে এসে কী হয়ে যাবে বলতো প্লাস 6x। ওকে, আর আমরা জানি যে সদিশ পদগুলো আসলে যোগ বিয়োগ করা যায়, সদিশ পদগুলো কিন্তু দেখো এক্স এই যে 6x আর হচ্ছে 16x সদিশ পদ, তাহলে এইভাবে সদিশ পদগুলো মিলিয়ে আমরা হচ্ছে যোগ বিয়োগ করে দিলে দেখবো যে আমাদের এই অ্যান্সারটা চলে আসছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন আমরা সরাসরি চলে যেতে পারি গ নাম্বার কোশ্চেনটাতে। গ নাম্বার কোশ্চেনে যেটা বলছে একটু দেখি। বন্ধুরা গ নম্বর কোশ্চেন আমাদের যেটা বলছে যে এবিসিডি চতুর্ভুজের যে অংশ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সেক্ষেত্রে আগে আমাদের চতুর্ভাগ ব্যাপারটাকে বুঝতে হবে। তো দেখো আমি অলরেডি তোমার হচ্ছে এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ একটা এঁকে রেখেছি। তো দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ, হ্যাঁ এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষকে যে ছেদ করলো, ঠিক আছে, ছেদ করার ফলে এখানে হয়তো বোঝা যাচ্ছে না, দেখো এইটাকে আমি একটু বড় করে দিলাম। তাহলে সেক্ষেত্রে দেখো এই পুরো সমতল ভূমিটাই এক্স অক্ষ ওয়াই অক্ষের জন্য কিন্তু দেখো 4টা ভাগে ভাগ হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে 1টা 2টা 3টা মোট 4টা ভাগে ভাগ হয়ে গেছে। দেখো এইটাকেই বলে হচ্ছে তোমার ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরে, এটাকে বলে হচ্ছে তোমার প্রথম চতুর্ভাগ, এটাকে বলে প্রথম, এটাকে বলে হচ্ছে তোমার দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলে তৃতীয় চতুর্ভাগ, আর এটাকে বলে চতুর্থ চতুর্ভাগ, ঠিক আছে। আচ্ছা, আশা করি তোমার হচ্ছে যে কোনটা কোন চতুর্ভাগ এটা বোঝা গেছে। দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে এইটা, ঠিক আছে, এই পাশে অংশটুকু। ওকে, তাহলে এই অনুপাতে এখন আমাদের জাস্ট বিন্দুগুলো একটু বসাইতে হবে। হ্যাঁ, এটা আমরা হচ্ছে ছক্কা গজেই স্থাপন করতে পারি, আর যদি দেখো যে ভাই ব্যাপারটা একটু সময় সাপেক্ষ, আমার সময় লেগে যাচ্ছে অনেক বেশি, তো সেক্ষেত্রে অবশ্যই আমরা হচ্ছে খাতায় স্কেল ব্যবহার করে এইভাবে একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকবো এবং ঘরগুলো ঠিক রেখে জাস্ট চোখে আন্দাজে বিন্দুগুলো বসাই দিব। ওকে, এতটুকু করলেও কিন্তু হবে, সেখানেও আমরা হচ্ছে ফুল মার্কই পাবো ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে ধরো এটা আমাদের মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দুর স্থানাঙ্ক কত বলো তো 0,0, ঠিক আছে। মূল বিন্দুর স্থানাঙ্ক কত হয় 0,0, যেটাকে আমরা ও দ্বারা প্রকাশ করি। ওতে কি হয় বলো তো অরিজিন, উৎপত্তি স্থল। আচ্ছা, আর এটার এখানে এক্স অক্ষের মানও 0, ওয়াই অক্ষের মানও 0। এরপর আমরা এক এক করে বিন্দুগুলো বসাই। এই বিন্দু হচ্ছে 3,5, তাই তো 3,5, তাহলে এক্স এর তোমার হচ্ছে ডান দিক বরাবর 3 ঘর যাবে, আর ওয়াই এর উপরে এই যে তোমার এটা তো জানো যে এটা হচ্ছে এক্স এর পজিটিভ সাইড, এটা হচ্ছে এক্স এর নেগেটিভ সাইড, এটা হচ্ছে ওয়াই এর পজিটিভ সাইড, এটা হচ্ছে ওয়াই এর নেগেটিভ সাইড। তার মানে এই যে ওয়াই এর পজিটিভ মান চাইলে কি উপরে যেতে হবে, আর যদি এক্স এর পজিটিভ মান চাও তাহলে ডানে যেতে হবে। তাহলে সেক্ষেত্রে দেখো আমার হচ্ছে বিন্দুগুলা এক্স এর মান তাহলে হচ্ছে 3,5, তার মানে এই যে দেখো এক্স এর পজিটিভ সাইডের দিকে 3 ঘর যাব, আর উপরে কত বলতো এই যে তোমার হচ্ছে 5 ঘর। তাহলে আমরা ধরলাম এখানে আমার বিন্দুটা 3,5। তারপরটা হচ্ছে বি এর মান দেওয়া ছিল মনে হয় -8, +7, তাহলে এক্স -8 তো -8, +7, হ্যাঁ এদিকে আসবো হচ্ছে কি -8, মানে হচ্ছে তোমার বাম দিকে 8 ঘর, আর এখানে হচ্ছে 7 একটু উপরে এই যে -8,7। এরপরে হচ্ছে কি বলতো তোমার হচ্ছে -7, -8, এক্স এর মানও ঋণাত্মক, ওয়াই এর মানও ঋণাত্মক। তাহলে এক্স এর মান ঋণাত্মক কোন দিকে, যে এইদিকে, এদিকে আসলাম 7 ঘর, ওয়াই এর মান ঋণাত্মক কোন দিকে নিচে, এখানে যাব 8 ঘর।
তাহলে কয় ঘর কী পাইবো আমি হচ্ছে -8,7 না -7,8 ওকে -7, এরপরে হচ্ছে ডি বিন্দুটা হচ্ছে কত বলছে 5,-6 তার মানে এক্স এর এদিকে হচ্ছে তোমার 5 আর হচ্ছে -6 মানে যে নিচে, ঠিক আছে, যে নিচে -6 মানে একটু উপরে, চোখের আন্দাজে আমি হচ্ছে দিয়ে দিব যে তোমার ডি হচ্ছে 5,-6। আশা করি তোমরা হচ্ছে যে কেন ঋণাত্মক মানে এই যে ডানে গেল কেন তোমার হচ্ছে বামে গেল ব্যাপারটা বুঝতে পেরেছো, যে এক্স এর মানের জন্য। এক্স এর মান ঋণাত্মক হলে ডানে, এক্স এর মান ধনাত্মক হলে, এক্স এর মান হচ্ছে ঋণাত্মক হলে বামে, আর এক্স এর মান ধনাত্মক হলে কোথায় বলো তো, ডানে। ওকে, এই সাইডটা আর এটা হচ্ছে তোমার বাম দিকের সাইড। আর ওয়াইয়ের মান হচ্ছে তোমার ধনাত্মক হলে যে উপরে, আর যদি তোমার হচ্ছে ঋণাত্মক হয় তাহলে কি নিচে। এই অনুপাতে আমরা হচ্ছে বিন্দুগুলো বসাই ফেলছি। এখন এগুলোকে একটু যোগ করে দিব। যোগ করলে দেখি এটা হচ্ছে ব্যাপারটা কেমন দাঁড়ায়। এই যে ধরো এই একটা আমার হচ্ছে, এই একটা, তারপরে এখানে একটা, আর হচ্ছে এখানে, এই যে শেষ। স্কেলের সাহায্যে আমরা হচ্ছে এইভাবে আঁকতে পারবো। কিন্তু অবশ্যই এখন বলছে যে এই চতুর্ভুজের দ্বিতীয় চতুর্ভাগে যে অংশটুকু পড়ছে, দ্বিতীয়, ঠিক আছে, দ্বিতীয় চতুর্ভাগে আসলে কোন অংশটুকু পড়ছে সেটা হচ্ছে একটু দেখার বিষয়। এই যে দেখো, এই দেখো দ্বিতীয় চতুর্ভাগে আসলে এই অংশটুকু পড়ছে আমাদের। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে যে অংশটুকু পড়ছে তার আমাদের কি বের করতে হবে, এখন ক্ষেত্রফল বের করতে হবে। এখন আমরা জানি যে ক্ষেত্রফল যদি আমাদের বের করতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর শীর্ষবিন্দুগুলো জানা লাগবে। দেখো এই দেখো একটা শীর্ষবিন্দু, এই দেখো একটা শীর্ষবিন্দু, এই দুইটা শীর্ষবিন্দু বাদে আমরা কিন্তু মোটামুটি বাকি দুইটা শীর্ষবিন্দু জানি। এটা যে মূল বিন্দু 0,0 এটা জানি, আর হচ্ছে বি বিন্দু জানি। জাস্ট এই দুইটা বিন্দু বের করতে হবে। এখন এই দুইটা বিন্দু আসলে আগে ছিল না, কিন্তু পরবর্তীতে উৎপন্ন হয়েছে। এই জন্য উৎপন্ন হয়েছে যে তোমার হচ্ছে এ বি তোমার হচ্ছে রেখাংশটা ওয়াই অক্ষকে দেখো ছেদ করে গেছে, দেখতে পাচ্ছ, দেখো ছেদ করছে বলে। হ্যাঁ, তারপর দেখো এখানে এই যে এই বিন্দুটাও ছিল না, এটাও তোমার হচ্ছে আসছে। কারণ কেন বলো তো, এই যে বি আর সি এই যে তোমার এক্স অক্ষকে ছেদ করছে, দেখে এক্স অক্ষকে ছেদ করছে বিধায় তোমার হচ্ছে যে এখানকার এই বিন্দুর উৎপন্ন হয়েছে। তো আমি এটার নাম দিলাম হচ্ছে এফ, আর এটার নাম দিলাম আমি হচ্ছে জি। এখন আমার এই বিন্দুগুলো বের করা হচ্ছে কাজ। এখন কথা হচ্ছে আরেকটা কথা আমরা জানি যে ভাইয়া সরলরেখার তো সমীকরণ হয়, রেখাংশেরও কি সমীকরণ হয়? অবশ্যই। সরলরেখার অংশই হচ্ছে কি বলতো, রেখাংশ। রেখায়ের অংশ, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে দেখো এই এ বি রেখাংশটা, এটা কি একটা এ বি সরলরেখারই কিন্তু একটা অংশ। তাহলে সরলরেখার যদি সমীকরণ থাকে তাহলে রেখাংশেরও সমীকরণ আছে, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে সরলরেখার সমীকরণ যা, রেখাংশের সমীকরণ কিন্তু একই। তো আমাদের এখন কথা হচ্ছে ভাই আপনি কেন এই রেখাংশর সমীকরণ নিয়ে কথা বলতেছেন? কারণ সমীকরণে ওই যে আমার এক্স আর ওয়াই যে চলক আকারে থাকে, সেটা মানে হচ্ছে কি এক্স মানে এক্স অক্ষ, ওয়াই মানে ওয়াই অক্ষ। তো আমি তো জানি যে একটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে হলে আমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মানই লাগে। তো সেটা অবশ্যই আমি মনে হয় সমীকরণেই পাওয়ার আমার একটা প্রবল সম্ভাবনা আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো বলতো, এক এক করে সমীকরণগুলো বের করে ফেলি। হ্যাঁ, দেখি তাহলে এ বি সমীকরণ। আর সমীকরণ কীভাবে বের করবো বলতো, আমরা হচ্ছে এই যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ঢাল দেওয়া থাক বা না থাক, এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান দিয়ে করে ফেলবো কিন্তু, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমার হচ্ছে কি হয় বলতো, ঢালের মানটা আলাদা করে একটু বের করা লাগবে। এই দ্যাটস ইট, আর কিচ্ছু না। তাহলে ঢালটা কত হবে বলতো, এই যে তোমার হচ্ছে এম ইজ ইকুয়ালস টু, আমার মনে হয় প্রথমে মনে হয় বিডি ঢালটা বলছিল। দেখ আমার যদি এবি বলতো তাহলে এখন আর কষ্ট করে ঢালটা বের করা লাগতো না। যাই হোক, তাহলে সেক্ষেত্রে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান কী হবে, 5 - 7, তারপরে হচ্ছে তোমার 3, এই যে এক্স টু মাইনাস এক্স ওয়ান। আমরা তো জানি, এই একটু আগে একটু লিখে ফেললে ভালো হয়। আচ্ছা লিখে ফেলি, ধরো সূত্র আগে লিখে ফেলি, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান, ঠিক আছে। এক্স কেন নিব? হ্যাঁ, একটা বাচ্চাও যদি না বুঝতে পারে, যদি তোমার হচ্ছে একজনেরও বুঝতে অসুবিধা হয়, তাহলে সেই ক্ষেত্রে টিচার হিসেবে অনেকেই ব্যর্থ। তো সেই ক্ষেত্রে সেটা আসলে হওয়ার সুযোগ যতটা কম দেওয়া যায় ততটাই বেটার। তাহলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সূত্র দেখো আবার লিখলাম, দরকার এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান ছোট্ট করে লিখেও দিব। হ্যাঁ, এখানে এক্স টু ওয়াই টু তোমরাও দরকার লিখবা, ঠিক আছে। লিখে দরকার পেন্সিল দিয়ে লিখো, পরে মুছে দিও। দেখো এই মানগুলো বসানো সহজ হয়ে গেল, চোখের সামনে আছে 5 - 7। তারপর দেখো 3 - -8, ওকে। এবং হচ্ছে 5 - 7 কত হবে বলো তো, -2, কারণ যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগের চিহ্ন বসে। আর এখানে মাইনাসে কত হয় বলো তো, প্লাস 8 - 3 কত হয় বলো তো, 11। এই হচ্ছে আমার ঢাল।
ধর আমার যেহেতু ঢাল চলে আসছে, তো সেই ক্ষেত্রে আমরা দেখো এই যে এখন এই সূত্রে যদি y মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত হবে বলো তো? তোমার হচ্ছে দেখো y তো আমরা জানি যে চলক আকারেই থাকবে এইভাবে y, আর ওয়াই ওয়ানটা হচ্ছে কি বলো তো? এই যে তোমার হচ্ছে এখান থেকে যে কোনো একটা বিন্দু, এই যে a b এর যে কোনো একটা বিন্দু, ঠিক আছে? তুমি চাইলে এটাও ধরতে পারো, তুমি চাইলে এটাও ধরতে পারো। আমার মনে হয় এটা ধরাটা একটু সহজ হবে। এটা যদি x2 y2 আমরা হচ্ছে তোমার ঢালের জন্য বের করছিলাম, বাট এখন এটাই আমার হচ্ছে x1 y1, ঠিক আছে? এটাই আমার x1 y1, কারণ যে কোনো একটা বিন্দু আমার দরকার, তাহলে আমি এটাও ধরতে পারি, এটাও ধরতে পারি। তোমরা যেটাই ধরো না কেন তোমার সরলরেখার সমীকরণ কিন্তু একই আসবে। তো সেক্ষেত্রে দেখো এটা হচ্ছে y1 কত বলো তো? 5, আর হচ্ছে m কত? -2/11, তারপরে হচ্ছে x মাইনাস x1 কত হচ্ছে? ওই যে তোমার হচ্ছে 3, ঠিক আছে? x1 হচ্ছে 3। তাহলে এই অনুপাতে এখন আমরা দেখো এখানে 11 ভাগ অবস্থায় আছে, এই পাশে গুণ হয়ে যাবে, তাহলে 11y, যেহেতু দুইটা পদ, তাহলে দুইটা পদের সাথে কিন্তু গুণ হবে, -5 11 55। তারপর দেখো এইখানকার এই যে -2টা, হ্যাঁ -2টা তোমার হচ্ছে এটার হচ্ছে লেন্থটা একটু বাড়িয়ে নিলে ভালো। হ্যাঁ, এই -2টা এখন কিন্তু গুণ হয়ে যাবে, তো -2 এর সাথে x গুণ হলে -2x, আর এখানে হচ্ছে তোমার -2 -a প্লাস, আর হচ্ছে 3 দুগুণা 6, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আমরা জানি যে সমীকরণে সবসময় x এর মানটাকে আসলে পজিটিভ রাখা বেটার, x এর মানটাকে আমরা চেষ্টা করবো পজিটিভ রাখার। তো সেক্ষেত্রে সবগুলোকে এক পাশে নিয়ে চলে আসি, +2x, আর হচ্ছে তারপরে এখানে দেখো -55 আগের থেকেই ছিল, তো +6 এই পাশে আসলে -6, একটু সাজিয়ে লিখলাম আর কি। এখন আমরা প্রপারলি সাজিয়ে লিখতে পারি। এই যে দেখো তোমার হচ্ছে এক্সটাকে একটু আগে দিব, তারপরে ওয়াইটা একটু পরে, তারপর হচ্ছে দেখো -5 আর -55 আর হচ্ছে -6, তোমার হচ্ছে -7 প্লাস করতে হয়, তাহলে কত হবে? -61। ওকে, এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ। এখন আমাদের কাজ হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে বাদ, পুরোটাই হচ্ছে আমি বাদ দিয়ে দিচ্ছি। তোমরা যদি ক্যালকুলেশনে যাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো। হ্যাঁ, এরপরে দেখো, এরপরে এই যে হচ্ছে আমার সরলরেখার সমীকরণ। তাহলে এই সরলরেখার সমীকরণ দিয়ে এখন আমরা এই যে দেখো এখানকার জি বিন্দু বের করবো। আমরা জি বিন্দু সমীকরণ দিয়ে কীভাবে বের করা যায়? এই যে দেখো জি বিন্দুটা আসলে আছে দেখো কোথায়, দেখো একদম ওয়াই অক্ষের উপরে। তো আমরা এটা জানি যে ওয়াই অক্ষের উপরে থাকার কারণে ও একটা সুবিধা পাইছে, সেটা হচ্ছে কি, যতক্ষণ পর্যন্ত একটা বিন্দু ওয়াই অক্ষের উপরে আছে, দেখো এ কিন্তু ডানেও জানে বামেও জানে, শুধু উপরে উঠছে কি, অবশ্যই ওয়াইয়ের মান আছে সেজন্য একটু উপরে উঠছে। তাহলে সেই ক্ষেত্রে এক্স অক্ষের মান কিন্তু 0। আমরা জানি একটা বিন্দুর স্থানাঙ্ক হতে হলে এক্স অক্ষের মানও জানা লাগে, ওয়াই অক্ষের মানও জানা লাগে। তাহলে এটার এক্স অক্ষের মান কত হবে বলো তো? 0। ওয়াই অক্ষের মানটা তোমাকে বের করতে হবে। তো ওয়াই অক্ষের মানটা আমরা কীভাবে বের করবো একটু দেখি। যে এই রেখাটি তোমার হচ্ছে কাকে ছেদ করতেছে? ওয়াই অক্ষকে। হ্যাঁ, ওয়াই অক্ষকে জি বিন্দুতে ছেদ করলে, ওকে নাম দিছি জি বিন্দুতে ছেদ করলে, ছেদবিন্দুতে কার মান 0 বলো তো? ওই যে দেখো তোমার হচ্ছে এক্স অক্ষের মান কিন্তু 0। হ্যাঁ, এক্স অক্ষের মান 0। তাহলে এই 0 মানটা কোথায় বসাবো? দেখেন চলকে বারবারই বলতেছেন যে হচ্ছে এটা, এই যে চলক যেটা আছে সেটা এক্স মানে এক্স অক্ষ, ওয়াই মানে ওয়াই অক্ষ, ঠিক আছে? তাহলে এই বিন্দুতে এক্স অক্ষের মান কত বলো তো? 0। এক্স অক্ষের মান 0, তাহলে সেই 0 বসালাম, তাহলে মনে হয় আমি ওয়াই অক্ষের মানটা পেয়ে যাবো, -61 = 0। তাহলে সেই ক্ষেত্রে এই যে দেখো তোমার হচ্ছে এখানে y আমি একবারে বলতে পারি হচ্ছে আমার -61 এ পাশে গেলে +61, আর হচ্ছে এটা 11 এখানে গুণাকার আছে, দেখছো গুণাকার আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, আর 2 × 0 মানে তো 0ই, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমার বিন্দুটা হচ্ছে এই দেখো এখানে লিখবো একবারে। তাহলে জি বিন্দুতে এক্স এর মান হচ্ছে 0, ওয়াই এর মান কত হবে? 61/11, এটাই হচ্ছে আমার জি বিন্দুর স্থানাঙ্ক। ঠিক একই রকমভাবে আমি হচ্ছে এখন আমার এই যে এখানকার এই যে বিসি রেখাংশের সমীকরণ বের করবো, ঠিক একই রকমভাবে। ওকে, তো বিসি রেখাংশের সমীকরণটা, আর তোমরা যদি চাও যে হ্যাঁ এটা না আমরা হচ্ছে যেহেতু আপনার ঢাল বাদেই আরেকটা যে সূত্র আছে সেটা দিয়ে করতে চাই, তাহলে একটা আমরা হচ্ছে ওইটা দিয়েও করতে পারি, ঠিক আছে? এমন না যে হচ্ছে খুব বেশি বড়সড়, বাট যারা সূত্র একটু কম মনে রাখতে চাই তাদের জন্য হচ্ছে এটা বেটার, আই গেস। তাহলে ধরো এটা হচ্ছে y - y1, অনেকে x - x1টা আগে দেয়, তো যে যেভাবে দাও মান কিন্তু একই আসবে, ক্যালকুলেশন একই, মানও একই, x1 - x2। তো সেক্ষেত্রে এখানে কি হচ্ছে বলো তো? তোমার হচ্ছে এটাকে আমি ধরে নিচ্ছি, দেখো x1, এটাকে ধরে নিচ্ছি y1, এটাকে x2, এটাকে y2, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে বলতো?
এই ওয়াই তো চলক আকারে থাকবে, y1 কত, বারবার মানটা বসানো আর কি, এখানে একটু ঝামেলা। 7 মাইনাস তারপর হচ্ছে y2 আমার হচ্ছে -8। তাহলে এখানে কিন্তু সূত্রের মাইনাস আলাদা, আবার স্থানাঙ্কের মাইনাসটাও আলাদা। এরপর x মাইনাস x1 হচ্ছে আমার তোমার হচ্ছে -8, তারপর হচ্ছে এখানে আবার -8 আর হচ্ছে -7। তো এখানে আমাদের হচ্ছে আর কি থাকলো y -7, এই যে দেখো তোমার হচ্ছে এটা এইভাবেই থাকলো, আর হচ্ছে মাইনাসে প্লাস, তাহলে 7 আর 8 কত হচ্ছে বলো তো 15। এবং এখানে হচ্ছে তোমার মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে x + 8 আর হচ্ছে তোমার এখানে -8 আর মাইনাসে +7, তাহলে সেক্ষেত্রে থাকবে কিন্তু -1, কারণ বড় সংখ্যার আগে চিহ্ন বসে যোগ বিয়োগে। এরপরে হচ্ছে অঙ্কের এই পর্যায়ে এসে জাস্ট আর গুণ করবো, এটা দেখো এখানে ভাগ করে আছে, এই পাশে এসে গুণ হয়ে যাবে, তাহলে গুণ হলে কত হবে -y মাইনাসে +7, ঠিক আছে। আর এটা 15x আর হচ্ছে 4 15 60, আবার 4 15 60, তার মানে হচ্ছে টোটাল 8 15 কত হবে বলতো 60 60 120। ওকে, এরপর আমরা জানি সবসময় আমরা এক্সটাকে পজিটিভ রাখার চেষ্টা করবো, সেই জন্য সবগুলোকে এক পাশে, এই পাশ থেকে সবগুলো এক পাশে নিয়ে যাই। তো 15x + 120 এটা এই পাশে থাক, তোমার হচ্ছে -y পাশে আসলে +y হবে হচ্ছে, আর এটা হবে -7, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আমার এটা একটু এই পাশে 0 = এটা মানেই হচ্ছে কি বলতো এটা = 0, তো এটা ব্যাপারটা একই কথা। তো 15x তারপরে হচ্ছে তোমার +y, আর এখানে হচ্ছে তোমার 120 থেকে যদি তোমার হচ্ছে 7 চলে যায়, তাহলে সেক্ষেত্রে থাকবে হচ্ছে কি বলতো +113 = 0। তাহলে এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ চলে আসছে। আর আমরা খুব ভালোভাবেই জানি যখন একটা বিন্দু এই যে দেখো কোনো অক্ষের উপরে থাকে, তখন আমরা একটা প্রিভিলেজ পাই, সেটা হচ্ছে কি এটা এফ বিন্দু, কিন্তু হ্যাঁ এটা এফ বিন্দু। এফ বিন্দুর জন্য আমরা হচ্ছে সমীকরণটা হচ্ছে কি বলতো বিসি সমীকরণ, তাই তো। তাহলে বিসি সরলরেখার সমীকরণটা ওই দেখো, তাহলে বিসি রেখাটি দেখো বিসি, হ্যাঁ এই সমীকরণ, তাহলে বিসি সমী মানে হচ্ছে যে এইটা, এই রেখাটি এখন রেখাটি কাকে ছেদ করছে বলো তো, এই যে এক্স অক্ষকে দেখতে পাচ্ছ, এই যে এক্স অক্ষকে ছেদ করছে বলে তোমার হচ্ছে ওই এফ বিন্দুর উৎপন্ন হয়েছে। এক্স অক্ষকে ছেদ করলে ছেদবিন্দুতে কার মান 0 বলো তো, এখন y এর মান 0 হবে। কেন y এর মান 0? এই দেখো তোমার একটা বিন্দু, এই যে দেখো এখানেই আছে, একদম এক্স অক্ষের উপরেও যায় না, নিচেও নামে নাই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এখানে কি বলতো y এর মানটা 0 বলে ব্যাপারটা করছে। তাহলে এখানে হচ্ছে x এর মানটা আমার বের করা লাগবে, কিন্তু y এর মান 0। সবসময় x এর মানটা কিন্তু আগে হয়, y এর মানটা পরে। তো x এর মান আমি যে এখান থেকে পাবো, এখন y এর মান 0 যে ছেদ করছে তাতে বসায় দাও, তাহলে কত হচ্ছে বলতো 15x আর হচ্ছে 0 113, আর মানটা কিন্তু অবশ্যই ঋণাত্মক আসবে, কারণ এটা হচ্ছে x এর ঋণাত্মক সাইডে। ওকে, না আসলে আমরা ভাববো যে একটু কিছু ক্যালকুলেশন আই গেস হয়তো ভুল গেছে। তাহলে দেখো x = দেখো 113, এই পাশে গেলে -113, আর হচ্ছে দেখো এখানে 15টা কি গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে 15। তাহলে সেক্ষেত্রে আমার বিন্দুটা আসলো তোমার হচ্ছে -113/15, -113/15, ঠিক আছে। এটা হচ্ছে আমার এফ বিন্দু। এখন আমার কিন্তু শীর্ষবিন্দুগুলো আমি পেয়ে গেলাম, এখন আর আমাকে কে আটকায়? ওই যে আমরা তো জানি যে চতুর্ভুজে যদি আমাদের ক্ষেত্রফল বের করতে হয়, তাহলে চতুর্ভুজের আগে নামটা কি আসতেছে একটু দেখে নিই। চতুর্ভুজই তো, হ্যাঁ চতুর্ভুজ, তোমার হচ্ছে নাম হবে ও জি, এই রে বাবা ও জি, তারপরে হচ্ছে কি বলতো বি, তারপর হচ্ছে এফ, ঠিক আছে। এর যদি ক্ষেত্রফল বের করতে চাই, এর ক্ষেত্রফল কীভাবে বের করে, প্রথমে হাফ দিব, তারপরে কি একটা মডুলাস সাইন যেটা আমরা বলে থাকি, বাট নর্মালি এটা আমরা আসলে অনেকেই মডুলাসই বলি, বাট এটা আসলে মডুলাস না, ঠিক আছে। এটাকে কিন্তু বলা হচ্ছে নির্ণায়ক। ওকে, নির্ণায়ক, মডুলাসের মতন দেখতে বলে মডুলাস বলে ফেলি, বাট কথা হচ্ছে যে এটা কিন্তু আসলে নির্ণায়ক। ওকে, এটার তোমার যে প্রসেসটা সেটাও এটা নির্ণায়ক, এটাকে বলেও কিন্তু কি বলতো নির্ণায়ক, হ্যাঁ ইংলিশে যেটাকে বলে ডিটারমিনেন্ট, ঠিক আছে, নির্ণায়ক। তাহলে এখন দেখো নির্ণায়কের সাহায্যে আমরা যদি তোমার হচ্ছে ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই দেখো এগুলোকে এই দেখো ঘড়ি কাটা বিপরীত দিকে ঘুরাইতে হবে, ঘড়ি কাটার বিপরীত দিকে। তাহলে ঘড়ি কাটা বিপরীত দিকে যদি আমরা বিন্দুগুলো নেই, তাহলে দেখো ঘড়ি কাটা বিপরীত মানে হচ্ছে এই যে দেখো তোমার হচ্ছে এটাও কিন্তু ঘড়ি কাটা বিপরীত। ঘড়ির কাটা কি ঘুরে, এই যে এইভাবে ঘুরে না, এটা বিপরীত দিককে আমার হাতের যে বাম সাইড থেকে। ওকে, তাহলে ঘড়ি কাটা বিপরীত দিকে আমরা যদি নেই, তাহলে সেক্ষেত্রে যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে আমার ওই দেখো ও হচ্ছে
আমরা কিন্তু সবসময় উপরে সব এক্স এর মান বসাবো, নিচে সব হচ্ছে কি বলতো ওয়াই এর মান। তাহলে উপরে এক্স এর মান, তাহলে এক্স এর মান কত বলতো 0, নিচে ওয়াই এর মান 0, এই যে ও বিন্দুর জন্য। তারপরে জি বিন্দুর জন্য কি উপরে এক্স এর মান 0, ওয়াই এর মান কত বলতো 61 বাই হচ্ছে কি বলতো 11। তারপরে হচ্ছে বি এর মান হচ্ছে কত, এক্স এর মান -8 আর হচ্ছে ওয়াই এর মান 7। তারপরে হচ্ছে আবার -113 বাই হচ্ছে 15 এক্স এর মান, আর ওয়াই এর মান কত হচ্ছে বলতো 0। ঠিক আছে, এখন কথা হচ্ছে একটা, সেটা হচ্ছে ধরো আমি এখান থেকে যাত্রা শুরু করলাম, যাত্রা শুরু করেছি, দেখো যাত্রাটা কীভাবে শুরু করেছি 0 থেকে। দেখো এই যে 0 0 0 0 থেকে, এই ধরো প্রথমে আমি জিতে গেলাম, ও থেকে জিতে, জি থেকে আবার হচ্ছে বিতে, বি থেকে আবার এফ এ, তাই না? দেখছো এই যে এফ এ আসছে, যে এখানে এসে যদি আমি থেমে যাই তাহলে কি আমার চতুর্ভুজটা কমপ্লিট হলো? মোটেও কিন্তু আমার চতুর্ভুজ কমপ্লিট হয় নাই, কারণ এখান থেকে কালো দাগটা কিন্তু বাদ আছে। তার মানে আমাকে অবশ্যই যে বিন্দু থেকে আমি স্টার্ট করছি ওখানে আবার ফিরে যেতে হবে। দেখতে পাচ্ছ, ফিরে গেলে আমরা কিন্তু চতুর্ভুজের পুরা যাত্রা কিন্তু কমপ্লিট হবে, না হলে কিন্তু হবে না। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে দেখো, এই যে দেখো যেই বিন্দু থেকে যাত্রা শুরু করছি আমাকে কিন্তু এই বিন্দুটা আবার রিপিট করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি রিপিট করি, তার মানে কি 0 থেকে যাত্রা শুরু করছিলাম, তাহলে 0 0টা আবার রিপিট হবে। এবার কিন্তু প্রত্যেকটা ত্রিভুজ বলো চতুর্ভুজ বলো নিয়ম কিন্তু সেমই। এবার হাফ দিব, হাফ দিয়ে এরপরে যে কাজটা, এটা ছোট্ট একটা গল্প, তোমার সফলতার গল্প, যেটা তোমার শুরু হয়েছিল ব্যর্থতা দিয়ে। একে তুমি অনেকবার ব্যর্থ হওয়ার পরেই কিন্তু আসলে আমরা প্রকৃতভাবে সফল হই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ব্যর্থতা মানে হচ্ছে কি বলতো, এই দেখো ডাউনফল, তাই না? ডাউনফল কি বলতো, যে তুমি উপরে ছিল একটু নিচে নেমে আসছো। ঠিক আছে, দেখো উপর থেকে একটু নিচে, উপর থেকে একটু নিচে, টাকা বেশি ছিল এখন কম আছে। তাহলে 0 এবং 61 এইভাবে আড়াআড়ি প্রথমে আমি একে গুণ করবো, ডাউনফল বরাবর গুণ করব। তাহলে এটা কত হয় বলতো 0 প্লাস 0 সাথে গুণ করলে 0, এটার সাথে গুণ করলে 0, আবার হচ্ছে কি বলতো এটা গুণ করলে কত হচ্ছে বলতো 0 হচ্ছে। তাহলে প্রথম ধাপে সবই 0। এরপরে একটা মাইনাস দিব, মাইনাস দিব, একটা পজ দিব। পজ নিয়ে একটু থামবো, থেমে এবার দেখবো যে এবার কীভাবে কামব্যাক দেওয়া যায়, কীভাবে চেষ্টা করা যায়। হ্যাঁ, অনেক চেষ্টা করলাম, অনেক কিছু করার পরে তোমার হচ্ছে আমি এবার সার্থক হয়ে যাবো। এই কামব্যাক দিব, এই তোমার নিচ থেকে সাহাই করে উপরে উঠে যাবো। ঠিক আছে, এইভাবে এইভাবে, ঠিক আছে। তাহলে এখন আমি এইভাবে গুণ করবো, আর এইভাবে। তাহলে প্রথমে কত হবে 0, তারপরে দেখো প্লাসে মাইনাসে মাইনাস চিহ্ন ওইটাই বসাবো যেটা গুণ করে আসবে। তাহলে 8 আর 61/11, যেহেতু তোমার এগুলো কাটাকাটি যাচ্ছে না, মানে 8-এর সাথে নিচের 11 কাটাকাটি যাচ্ছে না, তাহলে লবের সাথে লব গুণ, হরের সাথে হর, তাহলে 61 আর হচ্ছে 8টা গুণ হয়ে যাবে, তাই তো? 61 আর 8, তাহলে 61 × 8 488 আর হচ্ছে নিচে কিন্তু 11ই থাকবে। ওকে, তারপরে আবার দেখো, আবার হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে এখানে, হওয়ার পরে তোমার হচ্ছে দেখো 7 আর 15 যেহেতু কাটাকাটি যাবে না, তাহলে হচ্ছে 113 গুণ হচ্ছে কত হবে বলো তো 7, 113 গুণ 7, ঠিক আছে, করলে কত হবে 791 আর নিচে কত হবে বলো তো 15। ঠিক আছে, আবার 0 গুণ 0 করলে কত হয় 0ই হয়। ওকে, এটা মুছে ফেলি, এটা হচ্ছে দরকার নাই, আমরা চলে যাও। এখন দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে হাফ থাকবে, আর হচ্ছে দেখো এই মাইনাসের জন্য, এই তো সামনে 0 ছিল, কিন্তু মাইনাসের জন্য সবগুলো কিন্তু প্লাস হয়ে যাবে। মাইনাসের জন্য সবগুলো কি হয়ে যাবে বলো তো প্লাস হয়ে যাবে। তো এটা আমরা একবারে হচ্ছে যেটু করে ফেলবো, সেটা হচ্ছে দেখো মাইনাসে প্লাস হয়ে গেল, তো তাহলে 488 থাকলো, আর হচ্ছে 11 আর হচ্ছে 11 আর 11 না, শুধু 11 আর হচ্ছে 791 / 15। এখন দেখো এটাকে যোগ করলে কিন্তু হয়ে যাচ্ছে। এটা যোগ করবো কীভাবে, আমরা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে একবারে করে ফেলবো। দেখো ফ্র্যাকশন দেওয়ার কিন্তু অপশন আছে আমার কাছে, ফ্র্যাকশন বা ভগ্নাংশ আমরা কীভাবে দিই বলো তো, তোমার হচ্ছে এই যে দেখো শিফট কিছু দেখবো, শিফটের নিচে সলভ, এই সলভের নিচে কি আছে বলো তো তোমার হচ্ছে, বন্ধুরা তোমরা যদি এখানে হচ্ছে ফ্র্যাকশনটা দাও তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা আসলে দাঁড়াবে, এই দেখো তোমার হচ্ছে ফ্র্যাকশন, দেখো শিফটের নিচে তোমার হচ্ছে কি বলো তো এই যে সলভ বা ক্যালকের নিচে হচ্ছে কি বলতো, এই দেখো তোমার হচ্ছে বক্স, ডাবল বক্স, এখানে হচ্ছে তোমার চাপ দিলে ভগ্নাংশটা চলে আসবে। তাহলে প্রথম ভগ্নাংশের উপরে হচ্ছে 488, তারপর ডানে যাবো, যে ডানে গেলে হচ্ছে তোমার নিচে নেমে চলে আসবে, তারপর দিবে 11, তারপর হচ্ছে কি প্লাস, তারপর আবার ডাবল বক্স দেওয়ার পরে 791 / হচ্ছে 15 = দিলে হচ্ছে আমার এই যে দেখো এটা বড় সড়ো মান চলে আসছে। এটাকে আমরা হচ্ছে চাইলে দশমিকেও লিখতে পারি। দেখো আমার হচ্ছে এই দেখো SD, এই যে দেখো এখানে একটা SD একটা অপশন আছে, SD,
ঠিক আছে, এইচডি একটা অপশন আছে, যদি এখানে প্রেস করো তাহলে সেক্ষেত্রে দেখো তোমার হচ্ছে মানটা কিন্তু দশমিকেও চলে আসবে। দশমিকে আমরা এখনই আনতে চাচ্ছি না, আমরা হচ্ছে একটু পরে আনবো দরকার হয়। আগে দেখো এখানে কিন্তু হাফটা এখনও আছে, তাহলে হাফ ইন্টু যে মানটা আসছে 160, যাদের কাছে তোমার হচ্ছে এই ক্যালকুলেটরটা নাই আমি হচ্ছে তাদেরও বলে দিব যে তারা কীভাবে করবে। তোমার হচ্ছে 165, ওকে। তারপরে দেখো তোমার হচ্ছে এখানে যদি তুমি হাফের সাথে মাল্টিপ্লাই করো, যেমন হচ্ছে এখানে আবার জাস্ট সরাসরি ইন্টু দিও, ইন্টু দিয়ে তোমার হচ্ছে এখানে দেখো আবার সে ফ্র্যাকশন, আবার ফ্র্যাকশন কত হবে বলতো হাফ, বা হ্যাঁ হাফই দিব 1/2, ঠিক আছে। তারপরে এবার ইজুকস টু দিব, ইজুকস টু দিলে আমরা কিন্তু দশমিকের মানটা পেয়ে যাবো। এই দেখো তোমার হচ্ছে এইচডি, যে এখানকার এইচডি অপশনটা প্রেস করলে দশমিকে চলে আসবে। আর যাদের কাছে তোমার হচ্ছে এটার ভিন্ন ক্যালকুলেটর আছে আমি সেটাও বলে দিচ্ছি। দেখো এটা কত আসলো 48.58 তো 548 আছে আসলে। তো আমরা এটা জানি যে দশমিকের যতটুকু অংশ থেকে আমি বাদ দিতে যাচ্ছি, যেমন দেখো এটা তোমার হচ্ছে আমি একটু লিখে ফেলি, ধরো 8 আছে, এরপর আরও আছে, কিন্তু আমরা হচ্ছে 2 ঘরে লিখতে যাচ্ছি দশমিকের পরে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই আমাদের যেখান থেকে আমি বাদ দিচ্ছি, ঠিক আছে, তাহলে সেই অংশটা যদি তোমার হচ্ছে 5 বা 5-এর বড় হয়, 5 হলেও হবে, আর যদি 5-এর বড় হয় তাহলে তো হবেই। তাহলে সেক্ষেত্রে এটা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে দেখো তুমি তো একটা অংশ পুরোটাই বাদ দিয়ে দিচ্ছ, তাই না? তো সেটাকে একটু পূরণ করে দেওয়ার জন্য কী করবা বলো তো, এর পূর্ববর্তী সংখ্যাটাতে 1 যোগ করে দিবা। তাহলে দেখো এখানে 4 যোগ করলে কত হবে বলতো 55। তাহলে এটাই কিন্তু তোমার কাঙ্ক্ষিত উত্তর, এত বর্গ একক। ঠিক আছে, এত বর্গ একক, এখানে কিন্তু একক কথাটা মোটেও ভুলেও মিস করা যাবে না। তো দেখো বন্ধুরা, যাদের কাছে এই যে ক্যালকুলেটর 100 mAhটা আছে, তো তারা হচ্ছে কীভাবে করবে, এই যে দেখো তোমার হচ্ছে যেই মানটা দেওয়া আছে আমাদের 488, উপরে আসছে তোমার হচ্ছে লব আকারে, তারপর দেখো ভগ্নাংশ, এখানে ভগ্নাংশ দিব কিভাবে, দেখো শিফট দিয়ে সলভের পরে দেখো তোমার আসছে হচ্ছে এই যে এ বি সি এরকম একটা অপশন আছে, এটা প্রেস করব, করার পরে হচ্ছে আমার আসবে এরপরে হর আছে 11, তারপরে প্লাস, তারপরে হচ্ছে আবার আমি দিব কত বলতো 791 আছে, তো 791 দিব, তারপরে আবার ভগ্নাংশ, এই দেখো আবার এই যে এবিসি এটা দিলে ভগ্নাংশটা আসবে, মানে একটা দাগ মতন আসবে, ভগ্নাংশ তো ওইভাবে আসবে না, এইভাবে একটা দাগ মতন আসবে, যে এমন করে একটা দাগ আসবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আসবে তোমার হর হিসেবে 15, দেখো ইজুকস টু দিলে আমরা হচ্ছে দেখো এখানে আবার একটু আমাদের মিশ্র ভগ্নাংশে অ্যান্সার আসছে, বাট এটা আমরা হচ্ছে এতটা বেশি পাত্র দিব না, আমরা হচ্ছে দেখো দশমিকে নিব। দেখো যে এইটা এই যে ভগ্নাংশের অপশনটা, এটা আবার প্রেস করলে দশমিকে চলে আসবে, এই যে ভগ্নাংশ অপশনটা আবার। আচ্ছা, তাহলে এটা আসলো, এরপরে হচ্ছে কি ইনটু গুণ করতে হবে কত বলতো, ওই যে তোমার 1/2, তাহলে যে 1, তারপরে যে আবার ভগ্নাংশ যে শিফট ক্যালকে নিচে আবার ভগ্নাংশ 2, ঠিক আছে। এটা প্রেস করলাম, তাহলে দেখো এই যে আমার অ্যান্সার চলে আসলো। এটাকে আবার আমরা পাত্তা দেবো না, আমরা দিব একবারে দশমিকের মান, মানে এই যে ভগ্নাংশটা আবার প্রেস করবো, তাহলে দেখো যে 48.58 অ্যান্সার চলে আসছে। ইনশাআল্লাহ তোমরা দেখতে পাবে। তো আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।